नमस्कार। पश्चिमबंग समग्र शिक्षा मिशन विद्यालय शिक्षा विभाग पश्चिमबंग सरकारेर उद्योगे बांगला शिक्षा क्लासरूम 2024 सबाइके स्वागत। आमी कल्याण रतन मान्ना सहशिक्षक जोधपुर पाल बॉयज स्कूल। आज के आमरा दशम श्रेणीर गणित अध्याय 8 लम्बवृत्ताकार चोंग राइट सार्कुलार सिलिंडार निये पढ़ाशोना करब। एखन आमरा এই পড়াশোনার জন্য বোর্ডে চলে যাব। আমরা লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ যদি জানতে চাই তাহলে আমরা কোথায় কোথায় দেখেছি? অবশ্যই জলের পাইপ, টিউবলাইট, এগুলো গ্যাস সিলিন্ডার, এগুলো লম্ববৃত্তাকার চোঙ। আমার হাতেও একটা লম্ববৃত্তাকার চোঙের ঘনবস্তু আছে। এই ঘনবস্তুটার আমরা দেখে নেব কটি তল আছে। একটা পাশের বক্রতল বা পার্শ্বতল, দুটো প্রান্ততল। এই দুটো প্রান্ততলকে আমরা ভূমি বলতে পারি। এখন এই যে লম্ববৃত্তাকার চোঙ, এই যে বা ইংলিশ নাম সিলিন্ডার, এই কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ টামলার বা রোলার, এখান থেকেই কিন্তু সিলিন্ডার কথাটা এসছে। তার মধ্যে আবার দু রকমের চোঙ বলতে পারি, একটা লম্ববৃত্তাকার চোঙ, একটা তির্যক চোঙ। এই লম্ববৃত্তাকার চোঙের আক্ষরিক অর্থ কি না, দেখো পার্শ্বতলটা ভূমিতলের উপরে লম্ব, তাই লম্ব কথাটা এসছে। আবার প্রান্ততলটা দেখো সুষমভাবে বৃত্তাকার, তাই এটা বৃত্তাকার, তাই এটার নাম লম্ববৃত্তাকার চোঙ। কিন্তু দেখো আমার হাতে আরেকটা চোঙ আছে, যে চোঙের ভূমিতলের ওপর কিন্তু দেখো পার্শ্বতলটা লম্বভাবে অবস্থিত নেই, এটাকে আমরা তির্যক চোঙ বলতে পারি। আমরা এরকম একটি যদি লম্ববৃত্তাকার চোঙ নিয়ে নিই, এই চোঙটার পার্শ্বতলটা যদি আমরা কেটে ফেলি, এই চোঙটার পার্শ্বতলটা কিভাবে কাটবো? একটা উলম্ব রেখা বরাবর যদি আমরা কেটে ফেলি, কেটে ফেলে তারপর যদি আমরা সোজা করি, কি পাচ্ছি দেখো? একটা আয়তক্ষেত্র পাচ্ছি, কেমন? এবং এর দুটো যে প্রান্ততল ছিল, সেই প্রান্ততলটা কি এরকম দুটো বৃত্তাকার প্রান্ততল পাবো। তাহলে আমরা বোর্ডে দেখে নিই, এরকম একটি লম্ববৃত্তাকার চোঙ, এটাকে যদি আমরা কেটে ফেলি, একটা দুই প্রান্তে দুটো বৃত্ত পাচ্ছি, এই প্রান্তেও একটা বৃত্ত পাবো, দুটো বৃত্তাকার সমতল। আর পার্শ্বতলটাকে যদি আমরা কেটে সোজা করে ফেলি, সেটা এক্ষুনি দেখলে তোমরা একটা আয়তক্ষেত্র পেয়েছি। এই যে বৃত্তাকার সমতল, তার ব্যাসার্ধ আর হলে, তাহলে ভূমির ব্যাসার্ধটা আর হলে ভূমির ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার, নিচেরটাও পাই আর স্কোয়ার। আর এই বৃত্তাকার ভূমির পরিধি কত? তোমরা নবম শ্রেণী থেকে জানো, 2 পাই আর। তাহলে এই ভূমিরটাই আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তৈরি হলো 2 পাই আর। আর লম্ববৃত্তাকার চোঙের এটা উচ্চতা, সেটা h। তাহলে এই যে আয়তাকার পার্শ্বতলটা, তার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা কি পেলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে 2 পাই আর এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না, দুটো প্রান্ততল 2 পাই আর স্কোয়ার প্লাস পার্শ্বতল 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা যদি 2 পাই আর কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে পার্শ্বতল এবং দুটো প্রান্ততলের সম্মিলিত মোট ক্ষেত্রফল কি ফর্মুলা পেলাম? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এবার ভেবে দেখো, যদি ওপর খোলা যদি একটি কন্টেনার হয়, যার ভূমিটা অবশ্যই আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? পার্শ্বতল 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক।
এখন একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটি সুষম বস্তু, প্রত্যেকটা তল সিমেট্রিক্যাল। তাহলে এক্ষেত্রে আমরা তার আয়তন কি পাবো না ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। তাহলে আয়তন বা ভলিউম কি পাবো না ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে আমরা ফর্মুলাগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখে নেব যে বক্রতলের ক্ষেত্রফল কি পেলাম 2 পাই আর এইচ এবং সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক এবং আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমরা এরপর প্রথম অঙ্কে চলে যাব। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে ড্রামের ব্যাস দেওয়া আছে, ড্রামের কিন্তু ব্যাস এটা খেয়াল করবে, ড্রামের ব্যাস দেওয়া আছে সেটা 28 সেন্টিমিটার। তাহলে ব্যাস না ব্যাসার্ধ দেওয়া আছে সেটা আমরা খেয়াল করব। আর কমপ্লিট টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2816 বর্গ সেন্টিমিটার। এটা সমাধান করতে গিয়ে আমরা প্রথমে লিখে নেব ধরি ড্রামের উচ্চতা 8 সেন্টিমিটার ও ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 28, তাহলে আর এর ভ্যালুটা কত হবে 28/2 দ্যাট ইজ 14 সেন্টিমিটার। রেডিয়াসটা ব্যাসার্ধটা 14 সেন্টিমিটার পেলাম। এবার সমগ্র তলের এটা ঢাকনা সহ একটি কন্টেনার, তাহলে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সেটা আমরা একটু আগে আমরা ফর্মুলা দেখেছি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এত বর্গ একক, এখানে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা রেডিয়াসটা জানি 14 বসিয়ে দিতে পারি, উচ্চতাটা তাহলে কত 8 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা এখন সমীকরণ গঠন করতে পারি 2 পাই আর এর ভ্যালু 14 ইন্টু 14 প্লাস এইচ যেটা হাইটটা আমরা বের করব, তাহলে কত হলো 2816 বর্গ একক। তাহলে এখন দেখো আমরা পায়ের আসন্ন মান 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 প্লাস 7 2 14। আমরা এখন এই 11 দিয়ে কাটতে পারি, 11 2 22, 11 2 22 55 256। নেক্সট দেখো 2 2 যা 4 2 যা 8, 8 দিয়ে যদি 256 কাটি 3 8 24 1 8 2 16 32। তাহলে আমরা কি পেলাম 14 প্লাস এইচ ইকুয়াল টু 32। নেক্সট এইচ ইকুয়াল টু 32 মাইনাস 14 দ্যাট ইজ 18। অতএব আমরা শেষে উত্তরটা লিখব, অতএব নির্ণয় ড্রামটির উচ্চতা হলো 18 সেন্টিমিটার। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কটা বলছে 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন 2 ঘন মিটার হলে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এখানে ভূমির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ভূমির ক্ষেত্রফল আমরা ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর মিটার, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা 50 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি সেম এককে বের করতে চাই, উচ্চতা 50 সেন্টিমিটার আছে, আমরা যদি মিটারে বের করে নিতে যাই সেটা তাহলে 50/100 দিয়ে ডিভিশন করব, তাহলে এত মিটার কনভার্ট হবে 50 2 যা 100, তাহলে হাফ মিটার। তাহলে যে চোঙটির কথা বলা হচ্ছে তার উচ্চতা হাফ মিটার হলো। এখানে প্রশ্নানুসারে আয়তন 2 ঘন মিটার দেওয়া আছে। আয়তনের আমরা ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2। এখন
আমার কি জানতে চাওয়া আছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলটা কোনটা? পাই আর স্কোয়ার। এই ভ্যালুটাই আমরা বের করতে চাইছি। তাই আমরা এখানকার পাই আর স্কোয়ারের ভ্যালুটা, পাইয়ের ভ্যালু আমরা এখানে বসাবো না। তাই পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতার ভ্যালু হাফ মিটার ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে অতএব আমরা কিন্তু পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারলাম। ফাইনালি আমরা একটা উত্তর লিখব সুন্দর করে, যে আমরা ফাইনালি উত্তর লিখব যে নির্ণীয় লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল হলো 4 বর্গ মিটার, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার ও আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধর দৈর্ঘ্য ও উচ্চতা দুটোই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন ধরে নেব যে ভূমির ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা এইচ মিটার, ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার ও উচ্চতা এইচ মিটার। আমার শর্তানুযায়ী বক্রতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে? 2 পাই আর এইচ 264। তাহলে আমরা 2 দিয়ে এটা কাটতেই পারি। তাহলে ফার্স্ট ইকুয়েশান দাঁড়ালো পাই আর এইচ ইকুয়াল টু 132, 1 নম্বর ইকুয়েশান। 2 নম্বরে বলা হচ্ছে আয়তন 924 ঘনমিটার। আয়তনের ফর্মুলা আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। এখানে দুটো আননোন, ব্যাসার্ধ আর এবং উচ্চতা। তাহলে দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশান দেওয়া হয়েছে। এই দুটো ইকুয়েশানটা ডিভিশন করলেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। কিংবা ডিভিশন না করেও আরেকভাবে করতে পারি। দেখো এই পাই আর স্কোয়ার এইচের মধ্যে পাই আর এইচ আছে, তাহলে পাই আর এইচ ইন্টু অ্যানাদার আর। তাহলে আমরা এখন এই পাই আর এইচের ভ্যালু ইকুয়েশন 1 থেকে 132 বসিয়ে দিতে পারি। তাহলে 924 এখানে আর আছে। তাহলে 132কে দেখো আমরা যদি 7 দিয়ে কাটি তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম 7 মিটার। তাহলে আমার ভূমিতলের ব্যাসার্ধ বেরিয়ে গেল 7 মিটার। নেক্সট, এবার আমরা ইকুয়েশন 1 থেকে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এইচটা বের করে দিতে পারি। পায়ের আসন্ন মান 22/7, আর এর ভ্যালু 7 পেয়ে গেছি এবং এখনও উচ্চতাটা অজানা 132। তাহলে 7 ক্যান্সেল আউট হলো, 22 6 দিয়ে গুণ করো 132 পাচ্ছ। তাহলে এইচের ভ্যালু কত পেলাম? দেখো 6। তাহলে উচ্চতা 6 মিটার। ফাইনালি আমরা প্রতিটি অঙ্কের একটি করে উত্তর লিখব। নির্ণীয় স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার এবং উচ্চতা 6 মিটার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক কি বলা হচ্ছে? 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে নির্ণয় করো। এটা খুব মজার অঙ্ক। দেখো এটা আমি একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। তাহলে এখন আমরা একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি বস্তু যদি এর মধ্যে ফেলে দিই, দেখো ফেলে দিলাম,
তাহলে জলতল কিন্তু খানিকটা ওপরে উঠে এলো। তাহলে এটা আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো ঘনবস্তু যদি কোনো তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করা যায় তাহলে ওই ঘনবস্তুর সমান আয়তনের জল অপসারিত হবে। এই নীতির উপরেই অঙ্কটা আমরা কষব। তাহলে দেখো আমরা এক্ষুনি যেটা দেখলাম, এরকম একটি ঘনবস্তু যখনই আমরা এই জলের মধ্যে ফেলে দেব কি হবে, জলতলটা খানিকটা আপরাইজ ঘটবে, ওপর দিকে অপসারিত হবে। তাহলে এই অপসারিত জলটা যে ঘনবস্তুটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই ঘনবস্তুটার আয়তনের সমান হবে। তাহলে এটার জন্য আমরা কি করে নিলাম, লোহার যে ঘনবস্তুটা ফেলা হয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য, খেয়াল করো এখানে ব্যাসার্ধ নয়, ব্যাসের দৈর্ঘ্য 5.6। তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নেব 5.6 বাই 2, দ্যাট ইজ 2 এত সেন্টিমিটার। এটা কত হবে না 2 দিয়ে ডিভিশন করলে 2.8 বা 56 পয়েন্ট ওঠালে 20। আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 14/5 এত সেন্টিমিটার। তাহলে ভূমিতলের লোহার টুকরোটার ভূমিতলের ব্যাসার্ধ 14/5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্যটা কত বলা আছে 5 সেন্টিমিটার। যে টুকরোটা ফেলা হচ্ছে তার দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার। তার লোহার যে টুকরোটা তার আয়তন কি হবে না ফর্মুলা পাই r²h। তাহলে এখানে পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7, রেডিয়াসটা কত না 14/5 ইন্টু 14/5 আর এইচটা কত না 5। এখানে আমরা 5 কেটে ফেলতে পারি, 7 2 14। তাহলে থাকলো কত লোহার টুকরোর আয়তন না 22 ইন্টু 2 ইন্টু 14/5। যে জলটা অপসারিত হচ্ছে, জলটা উপরে উঠছে, সেটা ধরে নিলাম 1 সেন্টিমিটার জলের উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে অপসারিত জলের উচ্চতা আমি ধরে নিলাম 1 সেন্টিমিটার। তাহলে অপসারিত জলের আয়তন কি হবে ফর্মুলা পাই r²h। এখন যে জারের মধ্যে ফেলা হলো সেটা 7 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধটা কত হবে 7/2। তাহলে অপসারিত জলের আয়তনটা কি হবে পাই r² 7/2 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কতটা আপরাইজ হয়েছে x, এত ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে সমীকরণটা কি, যে লোহার টুকরোর আয়তন এটা, অপসারিত জলের আয়তন এটা, তাহলে এই দুটো অ্যামাউন্ট সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে পাই ইন্টু 49/4 ইন্টু এক্স ইকুয়াল টু 22 ইন্টু 2 ইন্টু 14/5। নেক্সট আমরা যদি পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7, 49/4 ইন্টু এক্স 22 ইন্টু 2 ইন্টু 14/5। এখন দেখো আমরা 7 7 যা 49, বোথ সাইড 22 কাটতে পারি। এবার দেখো লেফট রাইট 7 দিয়ে কাটলে এখানে 7 2 যা 14। তাহলে এখান থেকে দেখো এক্স আমরা কত পেতে পারি, এক্স 10 মাল্টিপ্লাই করলে দেখো 4 2 8 2 16, 16/5। তাহলে এটা 5 দিয়ে ভাগ করো দেখো, বা এটাকে আমরা সংক্ষেপে আমরা কি করতে পারি দেখো
2/2 গুণ করতে পারি, তাহলে নিচেরটা 10 হলো, ওপরে 32, তাহলে 32/10 দ্যাট ইজ 3.2। তাহলে আমরা কতটা জলতল ওপরে উঠে আসবে না 3.2 সেন্টিমিটার। ফাইনালি প্রতিটি অঙ্কের উত্তর আমরা সুন্দর করে লিখব। নির্ণীয় গ্যাস জারের জলতল উঠে আসবে 3.2 সেন্টিমিটার। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ, তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। এই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে ওই জারে অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রতিটি ছোট জারের ব্যাসার্ধ, এখানে প্রতিটি ছোট জারের ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ আর 1.4/2 ডেসিমিটার দ্যাট ইজ 14/20, কাটাকুটি করলে 7/10 এত ডেসিমিটার। প্রতিটি ছোট জারের উচ্চতা h ডেসিমিটার ধরে নিলাম, এবং প্রত্যেকটা ছোট জারের আয়তন v। তাহলে প্রথম জারের অ্যাসিডের আয়তন কত হবে? প্রতিটি জারের আয়তন v হলে প্রথম জারে কতটা অ্যাসিড পূর্ণ? 2/3, তাহলে আমরা এখানে 2/3 v অ্যাসিডের পরিমাণ। দ্বিতীয় জারের কমপ্লিট ভলিউম 5/6, তবে এখানকার অ্যাসিডের ভলিউম 5v/6। তৃতীয় জারে একই রকমভাবে 7v/9। তাহলে প্রতিটি জারের আয়তন v বলে প্রথম জারে অ্যাসিডের আয়তনটা v এর 2/3 অংশ 2v/3। দ্বিতীয় জারের 5/6 অংশ অ্যাসিডে পূর্ণ ছিল, তাহলে v আয়তনের 5/6 অংশ দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন কত হবে না v এর 5/6 অংশ 5v/6। তৃতীয় জারের সম্পূর্ণ আয়তন v এর 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ, তাহলে তৃতীয় জারের অ্যাসিডের পরিমাণ কত হবে? 7v/9। তাহলে এই তিনটি জারের সম্মিলিত আয়তন আমরা বের করব। এই তিনটি জারের অ্যাসিড আমরা বড় একটি পাত্রে ভরা হয়েছে, যার উচ্চতা কত দাঁড়ালো? 4.1 ডেসিমিটার, এবং তার ভূমিতলের ব্যাসার্ধ হবে 2.1/2 দ্যাট ইজ 21/20 ডেসিমিটার। অতএব প্রশ্ন অনুসারে আমরা তিনটে জারের আয়তন যোগ করে ফেলব। মোট অ্যাসিডের আয়তন তিনটে যদি যোগ করি, দেখো ভি কমন নিয়ে নিলে কি থাকে? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ভি ইন্টু লসাগু 18, 12, 15, 14, তাহলে ইকুয়াল টু 41v/18 তিনটি জারের সম্মিলিত অ্যাসিডের পরিমাণ। তাহলে এই সম্মিলিত অ্যাসিডটাই আমার বড় জারে যে অ্যাসিডটা জমা হলো তার সঙ্গে সমান। তাহলে প্রশ্ন অনুসারে 41v/18 ইকুয়াল টু বড় জারের আয়তন পাই
আর স্কোয়ার এইচ, এইচটা 4.1, আমরা সেটাকে 41/10 লিখতে পারি, এত ডেসিমিটার। নেক্সট ভি এর ভ্যালুটা আমরা আগেই বের করে রেখেছিলাম। ভি এর ভ্যালুটা যে ছোট জারের আয়তন পাই আর স্কোয়ার 7/10 হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে ভি এর ভ্যালু আমরা বসিয়ে দেব। ভি এর ভ্যালু বসিয়ে দিলে 41/8 ইন্টু পাই 7/10 হোল স্কোয়ার এইচ ইকুয়াল টু মোট বড় জারে অ্যাসিডের পরিমাণ। আমরা আয়তন সমানের অঙ্কে যেমন আগের অঙ্কটাতেও আমরা পায়ের ভ্যালু নাও বসাতে পারতাম, এখানে আমি পায়ের ভ্যালু বসাবো না। বোথ সাইড আমরা পাই কেটে ফেলতে পারি, বোথ সাইড দেখো 41 কেটে ফেলতে পারি আবারও। তাহলে এবার আমরা এখান থেকে এইচ সলভ করব। এইচ ইকুয়াল টু ওপরে 21 ইন্টু 21, নিচে 20 ইন্টু 20 ইন্টু 10, বর্গগুণন করলে নিচের 18 ওপরে চলে যাবে এবং 10 স্কোয়ার 100 ওপরে 2খানা 7 স্কোয়ার। এখন আমরা কাটাকুটি করে ফেলব। 2খানা 0 কাটলাম, 7 3 7 21, 7 3 7 21। নেক্সট এখানে 10 9 2 18, তাহলে কত হলো? নেক্সট আমরা ওপরে 3 9 27, 3 81, নিচে এখানে 2 10 20, তাহলে 81কে 20 দ্বারা ডিভিশন করলে আমরা পাবো 4.05। তাহলে আমরা প্রত্যেকটি অঙ্কের উত্তর লিখব। অতএব নির্ণেয় প্রতিটি জারের উচ্চতা কত হবে? 4.05 ডেসিমিটার। নেক্সট আমরা হোমওয়ার্কে চলে যাব। আমরা আজকে যেটুকু শিখলাম এইটুকু শেখার মধ্যে হোমওয়ার্কে চলে যাব। আরও একটা বিষয় বলে রাখি, আমরা লম্ববৃত্তাকার চোঙ ফাঁপা চোঙের আলোচনা পর্ব 1-এ আমরা আলোচনা করিনি। দ্বিতীয় পর্বে ফাঁপা চোঙ হলে তার আয়তন কত হবে, ফাঁপা চোঙের ক্ষেত্রফল কত হবে, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। এখন আমরা 3খানা হোমওয়ার্ক দেখে নেব। এই হোমওয়ার্কগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। যদি কোনো আটকে যায় এই ভিডিওর সাথেই পিডিএফ ফর্মে সলিউশন থাকবে, সেটা তোমরা মিলিয়ে নেবে বা সেখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো প্রথম হোমওয়ার্ক, একটি ঘরের বারান্দায় 2.1 ডেসিমিটার ব্যাসার্ধের 3টি লম্ববৃত্তাকার থাম আছে। প্রতি থামের উচ্চতা 3.4 মিটার। থামগুলির পার্শ্বতলের মোট ক্ষেত্রফল কত? দেখো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল করতে বলা আছে। দেখো এখানে থামগুলো দেখবে বেসে মেঝেতে প্রান্ততল ঢাকা, ছাদে ওপরের তল ঢাকা, তাহলে শুধু পার্শ্বতলটাই আমাদের খোলা থাকে। তাই এখানে পার্শ্বতলে 3টি থামের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল বের করতে বলা আছে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ইউনিটগুলো আলাদা, সেই ইউনিটগুলো একই ইউনিটে করে নেবে। এখানে ক্ষেত্রফল হয় বর্গমিটারে করবে, নয় বর্গ ডেসিমিটারে করবে, এখানে ভুল করবে না। তাহলে দুটো সেম ইউনিটে করে নেবে। আর ব্যাস না ব্যাসার্ধ বলা আছে সেটা খেয়াল করবে খুবই কনসাসলি। এখানে ব্যাসার্ধই বলা আছে, তাহলে আমরা একটার পার্শ্বতল বের করব 2πr/h, যেখানে আর ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে, উচ্চতাটা
সেম এককে করে নেবে। তাহলে একটার পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRH, তিনটের পার্শ্বতল গুণ 3, 3 গুণ করতে ভুলবে না। দ্বিতীয় হোমওয়ার্ক, এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এটা করে দিতে পারলে এখনই ভালো হতো। দেখো পরে দেখো 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, অন্তর্ব্যাস, এখানে খেয়াল করো ব্যাস, তাহলে তোমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে, এটা ভুলবে না। এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস আছে। প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। এখন দেখো অন্তর্ব্যাস দেওয়া আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ বের করে নিতে পারবো। গ্যাস সিলিন্ডারের বাইরের ওয়াল যতটাই মোটা হোক না কেন সেটা কোনো কাজের নয়, ভেতরের দিকের ব্যাস বা ব্যাসার্ধর জন্যেই আয়তনটা পাওয়া যাবে। তাই আমরা অন্তর্ব্যাসার্ধ বের করে নেব। আর উচ্চতাটা দেওয়াই আছে, দুটোই ডেসিমিটারে আছে, তাহলে আমরা πr²h আয়তন বের করে নেব। এবং এখানে দেখো ওজনটা আমরা যদি গ্রামে করে নিই তাহলে 15,015 গ্রাম হবে। আয়তন দিয়ে ভাগ করলেই আমরা তার গ্যাসের ডেনসিটি বা ঘনত্ব বা যেটা ভাষায় বলা হয়েছে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তৃতীয় হোমওয়ার্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা 8 জানা, তাহলে 8টা আমার প্রথমে বের করে নিতে হবে। তাহলে বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার, সেম ইউনিটে আছে, এবং 264, তাহলে ওটা 2πRH এর ভ্যালু 8 জানা, আর সহজেই বেরিয়ে যাবে। তাহলে চোঙটির আয়তন, তাহলে আরও জানি, এইচও জানি, চোঙটির আয়তন πr²h, খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবে। তবে আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ হলো। সবাই ভালোভাবে পড়াশুনো করো, তোমাদের পাঠ্যপুস্তক থেকে অঙ্কগুলো সলভ করে নাও।